সানডে ব্যাচ থেকে কারা কারা জয়েন করেছো? কেউ তো আনসার আমাকে সেন্ড করোনি, তো আমি আনসারটা এবার ডিসকাস করে দিচ্ছি। যদি কেউ কোশ্চেনের আনসার বলতে চাও এখনো বলতে পারো। 1 নম্বর কোশ্চেন, ইন্ডিয়া হ্যাজ 29 states, 31 state, 28 states, 9 union territories and 28 states union territories হচ্ছে 8টা। সো রাইট আনসার কি হবে ডি এটা? ডি জি স্যার, কি হবে 28 স্টেট 88। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, সো এটা একটুখানি চেঞ্জ করে অপশন করতে পারে, লাইক কি 28টা স্টেট বললো অ্যান্ড 8টা ইউনিয়ন টেরিটরি বললো, দিয়ে সঙ্গে সঙ্গে বলে দিল যে দিল্লি হ্যাজ এ স্পেশাল স্ট্যাটাস অফ এনসিটি। তো সেটা তাহলে আরেকটু বেটার অপশন হবে, ঠিক আছে? এটা ঠিকই আছে এখানে, 20 স্টেটস আর 8টা ইউনিয়ন টেরিটরি। 2 নম্বর প্রশ্ন, দ্য সেন্টার স্টেট রিলেশন ইজ দ্য বেস অফ পার্লামেন্টারি সিস্টেম, প্রেসিডেন্সিয়াল সিস্টেম, ইউনিটারি কান্ট্রি আর ফেডারেল কান্ট্রি। ডি স্যার, ফেডারেল। সো জি সেন্টার স্যার। আর স্টেট দুটো কোএক্সিস্ট, সেটা একমাত্র ফেডারেল কান্ট্রিতেই সম্ভব। সো একদমই ফেডারেল কান্ট্রি। কারোর কোনো কোশ্চেনের কোনো অপশন নেই, কোনো কনফিউশন হলে আমাকে জিজ্ঞেস করবে কিন্তু। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সাপোর্টস, হ্যাজ সাপোর্টস কি হবে এটা? স্যার সি, বাংলাটা আইডিয়াল পার্লামেন্টারি সিস্টেম। তো রিজিডও আমাদের আইডিয়াল নয়, পার্টলি রিড পার্টলি ফ্লেক্সিবল। আবার ফেডারেল সিস্টেম সেটাও আইডিয়াল নয়, আমরা জানি ইউনিয়ন অফ স্টেটস পুরোপুরি ফেডারেল তো নয়, ইউনিটারিও পুরোপুরি নয়। সো এটাও এটা হবে না। সি আইডিয়াল হবে। পার্লামেন্টারি সিস্টেম বললে একদমই তাই, ইন্ডিয়াকে রেসপন্সিবল গভর্নমেন্ট বলা হয় বা পার্লামেন্টারি সিস্টেমের গভর্নমেন্ট বলা হয়। আর প্রেসিডেন্সিয়াল ফর্ম তো নয়ই একদম। 4 নম্বর, হু ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অফ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি? এম এন রয়। স্যার বি ডিএন রাও। রাও স্যার, ডিএন রাও। ডিএন রাও। স্যার বিএন রাও। বি বি সো বি এন রাও হচ্ছে রাইট আনসার। বেনেগাল নার্সিং রাও হচ্ছেন অ্যাডভাইজার, যিনি একই সঙ্গে ফার্স্ট ড্রাফট তৈরি করেছে। ফার্স্ট ড্রাফট ওয়াজ প্রিপেয়ার্ড বাই হিম। নেক্সট 5 নম্বর, কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। বাকিরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ওকে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ইয়েস স্যার। সো গণপরিষদ আমাদের সংবিধানের প্রস্তাবনা, আমাদের সংবিধানের পুরো বিষয়টাকে তৈরি করেছে। এ পরের প্রশ্ন, দ্য ডিমান্ড অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া ওয়াজ অ্যাকসেপ্টেড বাই ব্রিটিশ থ্রু? ক্যাবিনেট মিশন প্ল্যান স্যার। ক্যাবিনেট মিশন প্ল্যান স্যার, সি। ক্যাবিনেট মিশন প্ল্যান। বাকিরা সি স্যার। ফিফথ মিশন, সি স্যার। মাউন্টব্যাটেন ক্যাবিনেট মিশন আর নান অফ দিসও আছে। কবে ডিমান্ড রেজ হয়েছিল প্রথম? স্যার 1934। 1946। তারপর অফিসিয়ালি ডিমান্ডটা কংগ্রেসের প্ল্যাটফর্ম থেকে রেজ কবে হয়? 1935। তারপর এটা অ্যাকসেপ্টেড কবে হয়? 1940 আগস্ট অফ হবে। 46। এখানে অগস্ট অফার অপশন আছে? না স্যার, তাহলে কি হবে? নান অফ দিস। নিজেরা আনসার জেনেও আনসার ভুল করে দিচ্ছে। হয় বন্ধ এটা করো। যদি বলে যে তৈরি কার থ্রু দিয়ে হয়েছে তখন বলবে, কিন্তু যদি বলছে অ্যাকসেপ্টেড হয়েছে কার থ্রু দিয়ে, জানো তোমরা অগস্ট অফার দ্যাট ইজ 1940। এখানে তো ক্যাবিনেট মিশন প্ল্যান তো 1946 এ গিয়ে, অনেক পরে। সো রাইট আনসার ডি হবে। 7 নম্বর, when the constitutional assembly held its past meeting? কি হবে স্যার? স্যার অপশন বি। এটা আবার 12 থেকে 17 হয়ে গেছে। আচ্ছা, অপশন বি একদম ঠিক বলেছো, 9 ডিসেম্বর 1946। ড্রাফটিং কমিটি? সি অপশন।
বাকিরা অপশন সি স্যার। রাইট C, অ্যান্সার sir. 29 অগস্ট 1947। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে আম্বেদকর কবে ইলেক্টেড হয়, তো সেটা 30 অগস্ট হবে, পরের দিন। When preamble of the constitution was adopted? সি আছে অপশন এ। তো বাকিরা B. স্যার ডি ডি তো 22শে জানুয়ারি 1947, 13 ডিসেম্বর 1946 এটা গণপরিষদে উত্থাপিত হয়, and then তারপরে 22শে জানুয়ারি এটাকে অ্যাকসেপ্ট করা হয়। নেক্সট ওয়ান, কনস্টিটিউশন ওয়াজ কনস্টিটিউটেড অন? কবে তৈরি হয়? সি বাকিরা কি ইজি কোশ্চেন, অ্যাডাপশন ডেটটাই তো কনস্টিটিউশনের ডেট, That's C. Option C. রাইট। 11, constituent assembly to how many time? B. Option A. 2 years, 11 months, অপশন বি 17. স্যার, বি। অপশন বি। B. Indian national assembly seats in the constituent assembly? স্যার বি 208 বি। Among the following who was not a member of drafting committee? স্যার ডি অপশন সি স্যার। Sir, none of them. Sir, sorry, C হবে স্যার। আমাদের ড্রাফটিং কমিটির কজন মেম্বার ছিল? 7 জন স্যার। তার মধ্যে চেয়ারম্যান কে ছিল? ডক্টর B.R. আম্বেদকর। আর একমাত্র বাঙালি মেম্বার কে ছিল? বি এল মুস্তাফ আর একমাত্র মুসলিম মেম্বার কে ছিল? সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ সেটা কি আনসার করে দিচ্ছ যে মেম্বার ছিল না? সিদ্দিকুল্লাহ ছিল স্যার। তো তিনজনই মেম্বার ছিল, দুজনকে পরবর্তীকালে মডিফাই করা হয়, আর মোহাম্মদ সাদুল্লাহ তো পুরোটাই ছিল। তো নানান দেম হবে, একজনও কেউ ছিলেন না এরকম নয়, সবাই ছিলেন, এটাও ছিলেন, এটাও ছিলেন, এটাও ছিলেন। ওকে, এটা সবার। The idea of the Constituent Assembly was put forward by? কি একদম প্রথম একটা আনসার করেছিল না অ্যাডভাইজারে, এবার তো তার বলা উচিত। এম এন রয় এম এন রয়, এম এন রয়, এম এন রয়। Who was the permanent president? তো বাংলাটা কি হলো, মানে এটা বুঝতে পারলাম না কোয়েশ্চেনটা। আচ্ছা, এটার বাংলা বলছে যে গণপরিষদের ধারণাটা প্রথম কে দেন, লিখে দিচ্ছি। যদি কোনোটা আমি আগেই বলেছি, কোনোটা যদি বাংলা বুঝতে অসুবিধা আমাকে বলবে, আমি একদম লিখেই দেবো। গণপরিষদের ধারণা স্যার আমার তিনটে প্রশ্ন দেখতে পাইনি, কি উত্তর হয়েছে। প্রথম, বলো বলো কি বলছো? আমার এই নেটওয়ার্কের সমস্যা ছিল বলে তিনটে প্রশ্ন আমি উত্তর দেখতে পাইনি, কোনটা কি হয়তো। ও আচ্ছা, আমি তো পিডিএফ দিয়ে দেবো তোমাকে, আর রেকর্ডিংও থাকবে এটা, ঠিক আছে? যদি কোনোটা সমস্যা হয়, কারণ তোমাদের স্যার রেকর্ডিং, ইস্যু হয় সন্ধ্যেবেলা। আচ্ছা একটু পিডিএফটা দিলে হয়ে যাবে। অবশ্যই দেবো, পিডিএফ দেওয়া আছে, আর তোমার আনসার হয়ে গেলে পিডিএফ দেবে। মানে ওই ওই দাগ মারা একদম পিডিএফটা দাগ মারা একবার দেখে নিলাম। ওইটা। 15 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য পার্মানেন্ট প্রেসিডেন্ট? রাজেন্দ্র প্রসাদ, ডি। রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ, কি হবে এটা? রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। How many parts added by 42 Amendment Act? একবার। একটা পার্ট। বাকিরা? অপশন এ স্যার, এক এক। দুটো পার্ট অ্যাড হয়েছিল, একটা পার্ট কোনটা বলছো বলো? যেটা ফান্ডামেন্টাল ডিউটি হয়েছিল স্যার 4 এর, এটা কিছু অ্যাড হয়নি?
ডাইরেক্ট আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালসও অ্যাড হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের পার্ট আর ফান্ডামেন্টাল ডিউটির পার্ট, দুটো পার্ট। এমন দ্য স্যার কোনটা কোনটা আগে বলুন, একটা হচ্ছে কোনটা কোনটা? অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। একটা পার্ট ও আচ্ছা 4 এ আচ্ছা, একটা দুটো। 14 এ। একটা আর্টিকেল হ্যাঁ। 51 এ, একটা হচ্ছে 323 এর এ, 323 এর বি। ও আচ্ছা। Among the following which was repealed by 7th Amendment Act? কি হবে এটা? Part 7. অপশন বি, আচ্ছা, পার্ট 7 স্যার। 9টা নয়। বিএসসি। এটা সুন্দর করে বলে দিয়েছিলাম যে ভারতবর্ষে 29টা স্টেট ছিল, এই 29টা স্টেট 1956 সালের নভেম্বর থেকে চেঞ্জ হয়েছে। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি। 9টা স্টেট, 9টা স্টেট, 10টা স্টেট, একটা স্টেট। পার্ট 6, পার্ট 7, পার্ট 8, পার্ট 9। এটা আন্দামান নিকোবর আইল্যান্ড, এটা প্রভিন্স, বেঙ্গল প্রভিন্স, মাদ্রাজ প্রভিন্স, এইগুলো। এটা প্রিন্সলি স্টেটস লাইক জে&কে, এটাও প্রিন্সলি স্টেটস। এটা স্যার কোয়েশ্চেনটা বুঝতে পারলাম না স্যার। কোনটা? কোয়েশ্চেনটা বুঝতে পারলাম না। কোশ্চেনটা বলছে যে সপ্তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কোন পার্টগুলো বাদ গেছে সংবিধান থেকে। নয় আর 8 বাদ গিয়েছে স্যার, 7। বাদ গেছে, ঠিক আছে? তাহলে হচ্ছে এই যে 4টে ক্যাটাগরি স্টেট ছিল, সেই 4টে ক্যাটাগরি স্টেটের জন্য 4টে ডিফারেন্ট পার্ট, সংবিধানের পার্ট ছিল। 5, 6, 7, 8, 9। এটা 1956 সালে ফজল আলী কমিশনের রিকমেন্ডেশন অনুযায়ী একটা হয় স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956, আর একটা হয় 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956। এর মাধ্যমে এই ক্যাটাগরিটা বাতিল হয়ে যায়। তার বদলে ভারতবর্ষে দুটো ক্যাটাগরি করা হয়, স্টেট আর ইউটি। 14টা স্টেট তৈরি হয়, 6টা ইউটি, 1 নভেম্বর 1956 থেকে। তাহলে 29টা স্টেটের জায়গায় চলে আসলো 14টা স্টেট আর 6টা ইউটি। এই 14টা স্টেটের জন্য পার্ট রাখা হলো 6, আর 6টা ইউটির জন্য পার্ট রাখা হলো 8। তাহলে 9 নম্বর বাদ চলে গেল, 7 নম্বর বাদ চলে গেল। তাহলে কটা বাদ গেল? 7টা 9টা। বোঝা গেছে? সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। আজিম বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার How বুঝতে many পারলাম। languages are there listed in 8th schedule? কি হবে? স্যার অপশন স্যার ডি, 8, 22টা। বর্তমানে 22টি ল্যাঙ্গুয়েজ। 18টা। ডিপিএসপি হ্যাজ বিন স্টেটেড ঠিক আছে কোন আর্টিকেলে আছে? স্যার স্যার, 36 থেকে আছে আর্টিকেল না? 36 টু 51, অপশন এ। 36 এ। to 50। 12 থেকে 35 কি আছে? ফান্ডামেন্টাল রাইট। গুড। স্যার ফান্ডামেন্টাল রাইট। 51 এতে কি স্যার এই আছে? বলছিলাম 19টা একটু আনবেন, 19টা। হ্যাঁ আসবে। 19টাই তো আছে এখানে। এই 18টা। এই যে কতগুলি ল্যাঙ্গুয়েজ, আমাদের সংবিধানে কতগুলি অফিসিয়াল ভাষা আছে। স্যার 8 শিডিউল বলতে ওটা 8 নম্বর শিডিউল, তাই তো? হ্যাঁ, 8 নম্বর ও, অষ্টম তফসিলের মধ্যে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলা আছে। আচ্ছা আচ্ছা, 22টা, ঠিক আছে স্যার। হচ্ছে ডিপিএসপি তাহলে ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে 51 এতে আছে। আর এটা কিছু না, ছেড়ে দাও। The parts which were added by
42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি হবে এটা? একটু আগে ডি বলেছিলাম স্যার স্যার অপশন ডি স্যার। স্যার অপশন সি অপশন ডি না সি? সি স্যার ভেরি গুড। সি হবে। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। নেক্সট, দ্য শিডিউল হুইচ ইজ রিলেটেড উইথ সেন্টার স্টেট রিলেশন। 7 স্যার অপশন এ স্যার 7 শিডিউল স্যার। কতগুলো তালিকা আছে এর মধ্যে? স্যার 3টি তালিকা, ইউনিয়ন তিনটে লিস্ট, তালিকা। স্টেট, কনকারেন্ট। কনকারেন্ট আর ইউনিয়ন লিস্ট। 22 নম্বর, অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন স্টেটেড আন্ডার, সরকারি ভাষা এ। কোথায় দেওয়া আছে? সি বাকিরা? এটা সি হবে সব। সো পার্ট 7, শিডিউল বললে 8, পার্ট বললে 17। হাইকোর্ট কোথায় দেওয়া আছে? ডি। বাকিরা? আর্টিকেল কত? সি করেছি 216। 214 থেকে 231। হ্যাঁ 216। অ্যান্টি-ডিফেকশন অ্যাক্ট ইজ নট অ্যাপ্লিকেবল ফর, দলত্যাগ বিরোধী আইন কাদের জন্য? স্যার আগেরটা 5-6 করলেন। হ্যাঁ, পার্ট 6 হ্যাঁ, ঠিক চ্যাপ্টার আছে 5। ঠিক আছে মোট 6টা চ্যাপ্টার এটা আছে পার্ট 6 এ। 6 নম্বর 24 চ্যাপ্টারটা ডি। হচ্ছে লোকাল যে কোর্ট আছে, যাকে আমরা সাবঅর্ডিনেট কোর্ট বলি, সেগুলো। এটা কি হবে? অ্যান্টি-ডিফেকশন অ্যাক্ট দলত্যাগ বিরোধী আইন কাদের এটা জন্য? ডি। বাস্তবায়িত লোকাল নয়। সেল গভর্নমেন্ট। লোকাল সেল লোকাল সেল গভর্নমেন্ট। লোকাল সেল গভর্নমেন্ট অর্থাৎ পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এইসব মেম্বারদের জন্য এটা অ্যাপ্লিকেবল হয় না। শুধুমাত্র পার্লামেন্টের 2টি হাউস আর রাজ্য আইনসভার 2টো হাউসের মেম্বারদের সম্পর্কে এটা অ্যাপ্লিকেবল হয়। সো রাইট আনসার শুড বি অপশন ডি। সংবিধানে কতগুলো পরিশিষ্ট আছে? বি স্যার 5টি এ। তো এই মুহূর্তে টোটাল কোনো তো বাদ যায়নি, ইনঅপারেটিভ হয়ে গেছে, বাট টোটাল আছে 5টায়। সো 5 ইজ দ্য রাইট আনসার। 26 নম্বর, 11 ফান্ডামেন্টাল ডিউটি হ্যাজ বিন এনসাইন্ড ইন। স্যার পার্ট পার্ট 4 এ। 4 পার্ট 4। স্যার অপশন ডি স্যার। লাল স্যার না না নান হবে। এটা 4 এ লেখা নেই, 6 এ লেখা আছে, হ্যালুসিনেশন করার জন্য। লাস্টার হ্যালুসিনেশন খেয়ে গেছে। সো নান হবে, অ্যাকচুয়াল আনসার 4 এ হবে। এইটা 4 এ। The CAG is stated under which? CAG, বি Comptroller and পার্ট Auditor। 5 চ্যাপ্টার 5। বাকিরা? হ্যাঁ স্যার, পার্ট 5 চ্যাপ্টার 5। Part 5. Good. Who can amend the part and schedule of the Constitution? প্রেসিডেন্ট। অপশন সি Only. স্যার দ্য ফেডারেল লেজিসলেচার অফ ইন্ডিয়া বাকিরা? অপশন সি স্যার। So federal legislature also known as parliament. So Parliament of India, right answer. President কি করে হয়? লাস্টার সংবিধান সংশোধন কি প্রেসিডেন্ট করে না? ফাইনাল সিগনেচার করতে পারে, কিন্তু সংশোধন কে করে বললে তো পার্লামেন্ট হবে। ও আচ্ছা, প্রশ্নটা বাংলা হলে একটু বুঝতে পারতাম, ইংলিশ পড়লে একটু ধরতে অসুবিধা হচ্ছে। সেখানে বলছে যে কে আমাদের সংবিধানের অংশ এবং তফসিলগুলিকে সংশোধন করতে পারে, তো ভারতের পার্লামেন্ট পারবে। এখানে ফেডারেল লেজিসলেচার বলা আছে, তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আইনসভা, ভারতের যুক্তরাষ্ট্রীয় আইনসভা, এটার মানে ভারতের পার্লামেন্ট। জাস্ট কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। Which part is related with center state administrative relation? স্যার পার্ট স্যার 11 অপশন সি। 11 স্যার অপশন সি।
কনফার্ম সবার? So right answer is Yes. chapter 2 of part 11. এখানে chapter 11ই হবে, মানে part 11ই হবে। Next one. The legislative power of president is stated under. Option D, sir. B and C both. Option D, sir. The legislative power কাকে indicate করে? Ordinance. So ordinance মানে দুটোই হবে। যখন স্যার পার্লামেন্ট সেশনে থাকবে না তখন। Exactly. পার্লামেন্ট নয়, অ্যাকচুয়ালি বলা উচিত পার্লামেন্টের যে কোনো একটা কক্ষ সেশনে না থাকলেই করা যায়, ঠিক আছে? পার্লামেন্ট বলা মানে দুটো হাউসকেই বলা, কিন্তু এখানে তা নয়। এখানে যদি একটা হাউস না থাকে সেশনে, তাও অর্ডিন্যান্স জারি করা যাবে। আচ্ছা, পরের প্রশ্ন। ফান্ডামেন্টাল রাইটস আর, Sir, option C, sir. আচ্ছা এটা বলছে মৌলিক Guaranteed. অধিকার, বলে দিই লাস্টটাকে, সেটা হচ্ছে প্রথমেরটা অপশন বলছে সি। মৌলিক অধিকার হলো সংবিধানের দ্বারা গ্যারান্টেড, কোর্টে আদালত দ্বারা প্রোটেক্টেড মানে সংরক্ষিত, সংবিধানের দ্বারা গ্যারান্টেড এবং সংবিধানের দ্বারা প্রোটেক্টেড কোর্টের মাধ্যমে। আর একটা বলছে এটা সি। সংবিধানের দ্বারা প্রোটেক্টেড এবং গ্যারান্টেড। তো সি। বাকিটা বলো। Option C, sir. Is the best answer, so option C is the right answer. Among the following which is are not source of any idea relating with fundamental rights? মৌলিক অধিকারের সঙ্গে কানেক্টেড নয়। নান স্যার, ডি। ডি অপশন কোথায়? ও আচ্ছা, অপশন ডি। ডি। প্রথমে অপশন আছে, তারপরে নিচে আবার এবিসিডি করা আছে। ডি ডি ডি। নন। আয়ারল্যান্ডের সঙ্গে কানেক্টেড কিভাবে সে connected? ইউএসএ থেকে হয়েছে। রাইট প্রিন্সিপাল। আবার ভালো এটা করে হচ্ছে দেখো। সোভিয়েত রাশিয়া তো। এনি আইডিয়া, ও এনি আইডিয়া মানে ফান্ডামেন্টাল রাইটের হতে পারে, রিট ডায়েট প্রিন্সিপাল আছে। হতে পারে ফান্ডামেন্টাল রাইটের সাসপেনশন রিলেটেড বিষয়, সব রকম কানেকশন দিয়ে বলতে হবে। আয়ারল্যান্ড থেকে কিছু কি নেওয়া হয়েছে? হয়নি। হ্যাঁ, স্যার। হয়নি জার্মানি তো। থেকে কি নেওয়া হয়েছে? সাসপেনশন। সাসপেনশন। ইউকে থেকে নেওয়া হয়েছে রিট। একমাত্র আয়ারল্যান্ড, সেখান থেকে কিছু নেওয়া হয়নি। মৌলিক অধিকারে কিছু নেওয়া হয়নি, জিপিএসপি নেওয়া হয়েছে, কিন্তু মৌলিক অধিকার কিছু নেওয়া হয়নি। বোঝা গেছে কোশ্চেনটা? আচ্ছা, বুঝে আসি। For which of the following dictum is not applicable for right to constitutional remedy? পড়ো। স্যার বি। Okay. হ্যাঁ, বি আর সোল অফ কনস্টিটিউশনাল রুল। Sir, option B, soul of constitution. ফান্ডামেন্টাল অফ দি ফান্ডামেন্টাল রাইট বলা হয়, ডিকটাম মানে হচ্ছে সম্বোধন করা, ঠিক আছে, কোনো একটা বিশেষ নামে সম্বোধন করা। তো সোল অফ দি কনস্টিটিউশন এটা বলা হয় না, এটাও বলা হয়, এটাও বলা হয়, Preamble কে বলা হয়, sir, option B কে। বলা হয়, রাইট। টি ভার্গা বলেছে, আর একজনও বলেছে জাস্টিস মোহাম্মদ হিদায়াতুল্লাহ। 34 নম্বর, the term state under article 12 defines, পড়ো। এটা অপশন এ হবে। ওকে, গভর্নমেন্ট এন্ড পার্লামেন্ট। অত না, সবগুলোই হবে, অল অফ দিস। অল অল হবে। অল অফ দিস, অল অফ দিস। জুডিশিয়ারি থাকলে হতো?
না স্যার জুডিশিয়ারি থাকলে হতো না। হ্যাঁ জুডিশিয়ারি থাকলে হতো না। জুডিশিয়ারি স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট থাকলে আবার হতো। না, আর্টিকেল 36 এর যে ডেফিনেশন স্টেটে তাতে আছে জুডিশিয়ারি, এর মধ্যে যেটা আছে সেটা তো আছেই, প্লাস জুডিশিয়ারিটা ওর মধ্যে এক্সট্রা আছে। তো এখানে রাইট অ্যান্সার ঠিকই আছে, অল অফ দিস। এটা বলছে ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ বিচার বিভাগীয় সমীক্ষা, এটা কাকে ইন্ডিকেট করে? জুডিশিয়ারি, বিচার বিভাগের কোন জিনিসটাকে ইন্ডিকেট করে? সো অপশন এ বলছে মৌলিক অধিকারকে সংশোধন করতে পারে, যেগুলো আমাদের মৌলিক অধিকারের সঙ্গে ইনকনসিস্টেন্ট করবে, মানে অসামঞ্জস্যপূর্ণ হবে। বি বলছে যে কোনো আইনকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে এই গ্রাউন্ডে যে সেটা মৌলিক অধিকারকে ভঙ্গ করছে। অপশন সি কোনো আইনকে ইনভ্যালিড ডিক্লেয়ার করতে পারে এই গ্রাউন্ডে যে সেটা মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হচ্ছে। আর অপশন ডি বলছে বি এবং সি দুটোই। স্যার অপশন ডি বি এন্ড সি বোথ। স্যার অপশন ডি বিএনসি বোর্ড। ওকে, বাকিটা সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। দুটোই ইন্ডিকেটেড হবে। এটাই হচ্ছে জুডিশিয়াল রিভিউর কনসেপ্ট এবং এটা আর্টিকেল 13 এ দেওয়া আছে। ছত্রিশ নম্বর, the right to vote, right to work is stated under which of the following constitution of India? তো বাকিরা কাজের স্যার আমার অপশন তো বি। এটা নেই। ডিপিএস এর মধ্যে রাইট কোথায় টু আছে? ওয়ার্ক তো নেই। কোন আর্টিকেলে আছে? 42 41 স্যার। স্যার 42 42 এ কোথায়? মানবিক দিক দেখতে হবে, তারপরে হচ্ছে 41 ম্যাটারনিটি রিলিফ দিতে হবে, সেটা দেওয়া আছে। 41 এ আছে রাইট টু ওয়ার্ক, এডুকেশন এন্ড পাবলিক অ্যাসিস্ট্যান্স, যার থ্রু দিয়ে আমরা এটা হচ্ছে রাইট টু ওয়ার্কের প্রভিশন, যার থ্রু দিয়ে সরকার বিভিন্ন স্কিম গ্রহণ করে এবং এগুলোকে বাস্তবায়িত করে। তো আসবো নেক্সট ওয়ান, 37 এ আসবো। সবার ক্লিয়ার হয়েছে? কেউ একজন মাঝখানে বলছিলেন যে এটা সংবিধানে নেই দেওয়া, নিশ্চয়ই সে বুঝতে পেরেছে এবার। 37, how many directive principles are there? 17টা অপশন এ। বাকিরা অরিজিনালি কটা ছিল? 13টা, পরের 4টে অ্যাড হয়েছে, আবার একটা হয়েছে। এটা 1976 এ অ্যাড হয়েছে, আর এইটা 2002 এ। সরি, এটা স্যার চারটা কি কি? 2002 না, এটা হচ্ছে 2011। 39F, 39A, 43A, 48A। 39F এ আছে শিশু এবং শৈশবকে রক্ষা করবে এবং ইউথদেরকে সমস্ত রকম শোষণের হাত থেকে রক্ষা করবে। এটা সোশ্যালিস্ট প্রিন্সিপাল আমাদের সংবিধানে অ্যাড হয়েছে তাদের। দ্বিতীয়টা হচ্ছে 39A, এটাই হচ্ছে সকলকে সমানভাবে জাস্টিস দিতে হবে আর ফ্রি লিগাল এইড প্রোভাইড করতে হবে টু দ্য পুয়ার সেক্টর, যাতে তারাও সঠিকভাবে জাস্টিস পেতে পারে। স্যার এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট? কত নম্বর? এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট? অ্যামেন্ডমেন্ট, আচ্ছা এটা প্রথমেই বলে দিলাম। 42 অ্যামেন্ডমেন্ট একটা অ্যাড হয়েছে 4টে, 97 অ্যামেন্ডমেন্ট একটা অ্যাড হয়েছে একটা। তাহলে 43 এতে আছে কি? এটা হচ্ছে যত ওয়ার্কার রয়েছে তাদেরকে আমাদের যত ম্যানেজমেন্ট রয়েছে, ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট বোর্ডে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ।
আর 48A বলছে ফরেস্ট প্রোটেকশন দেওয়া আর ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করা। ওকে, আসবো নেক্সট ওয়ান। ও আরেকটা আছে 43B না, এটা যেটা পরে আছে 2011, এটা হচ্ছে তোমার যারা হলো গিয়ে কোঅপারেটিভ গ্রামীণ অঞ্চলের সমবায় সমিতির মাধ্যমে সেখানকার অর্থনৈতিক উন্নয়ন সাধন করা, এটার জন্য হচ্ছে আর্টিকেল 43। সো ইজ বেসিক্যালি ফর কোঅপারেটিভ সোসাইটি। স্যার বলছি চারটে কি কি আছে ওই মানে 39A প্রথমটা? হ্যাঁ, 29A, 29A, 43A, 48A আর আচ্ছা 2011 সালে 43B। আরো মাঝখানে দুটো চেঞ্জেস হয়েছে, একটা হচ্ছে আর্টিকেল 39 মডিফাই হয়েছে, একটা আর্টিকেল 45 মডিফাই হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, the duties added to এ the constitution as fundamental by। সিয়াসি অ্যামেন্ডমেন্ট। বাকিরা Sir, option B. সো 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1976 সালে আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল ডিউটিগুলোকে যুক্ত করা হয়। নেক্সট ওয়ান 39, which of the following is a Gandhian principle? Sir, option B, 39A. বাকিরা স্যার 40 কি? তো শর্ট করে বলে দিয়েছিলাম, আর্টিকেল 40 মধ্যে দেওয়া আছে গান্ধীয়ান প্রিন্সিপাল, পঞ্চায়েতি রাজ সিস্টেম। Sir, 40 পঞ্চায়েত আছে। তো গান্ধীয়ান প্রিন্সিপাল কোনটা জিজ্ঞেস করছে? এটা এখানে 45 40 এডুকেশন, এটা তো লিবারাল প্রিন্সিপাল। 39A এটা তো সোশ্যালিস্ট প্রিন্সিপাল। 43A এটা হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল। ওকে, একমাত্র এটাই হচ্ছে গান্ধী। হু ক্যান ক্রিয়েট আ নিউ স্টেট? Option B, Parliament of India. Under Sir, Article 3. option B. বি 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 The preamble of the constitution declares India to be Option C. Option C. অপশন সি sovereign, socialist, সোশ্যালিস্ট secular, সেকুলার democratic। ডেমোক্রেসি রিপাবলিক। মানে S S R S S। নেক্সট, সরি, sovereign, socialist, secular, sovereign, socialist, secular, democratic, republic। So next one, তিনটে term secular was added by Sir, 42nd amendment. 40 Option B. সালে 1976। Yes. Sir, 1976. next one, Indian constitution provides single citizenship under এটা 2 Sir, part 2. পার্ট 2 Part 2. তো পার্ট 2 এর মধ্যে আর্টিকেল 5 to 11 5 এবং to Part 11 ইউনিয়ন লিস্ট। Which article of Indian Constitution Yeah, deals two. with formation of new state? এটা 2 Article 3, sir. Option C. Creation or admission of new state, এটা বললে 2। যখন ফরমেশন বলবে তখন এক্সিস্টিং টেরিটরি থেকে করা হয়, আচ্ছা 3 সেই জন্য এটাকে আমরা ফরমেশন বললে আর্টিকেল 3 বলবো। এর মধ্যে আরো আছে বাউন্ডারি চেঞ্জ, এরিয়া চেঞ্জ, নেম চেঞ্জ। নেক্সট, under which article of India declared union of states? Sir, Article Article 1, sir. 1 সেটা আমরা Option A. সবাই জানি, আর্টিকেল 1 এ এটা ডিফাইন করা হয়েছে ইউনিয়ন অফ স্টেটস বলে। নেক্সট ওয়ান, which article empower parliament to admit new states into the Indian Union? Article 2.
অপশন এ। What is the legal status of the preamble? অপশন বি স্যার। হ্যাঁ Sir, অপশন option B. হ্যাঁ অপশন বি। ওকে, বাকিরা? Sir, option B. তো প্রস্তাবনা হচ্ছে আমাদের সংবিধানের ইন্ট্রোডাক্টরি পার্ট। এটা বেসিক্যালি আমাদের গাইডলাইনগুলোকে ইন্ডিকেট করবে কীরকম প্রিন্সিপালস ফলো হবে, আমাদের দেশের পলিটিক্যাল ফিচার্স কী হবে, তার একটা ইন্ডিকেশন করবে। সেই সঙ্গে আমরা দেখব যে প্রস্তাবনা আবার আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত কোনো অংশের ব্যাখ্যাও করে দেয়, কারণ এটা লিস্ট পার্ট। রাইট আনসার হচ্ছে অপশন বি, যেটা তোমরা বলবে। ইট ইজ রেসপন্সিবল বাট প্রোভাইডস আ কি টু আন্ডারস্ট্যান্ডিং দ্য কনস্টিটিউশন। নেক্সট ওয়ান, which article empowers parliament to make laws relating to the civil? অপশন বি আর্টিকেল 11। বাকিরা? এখন কে বললো? ওটা আব্দুল বললে আনসারটা? না স্যার আমি বললাম। কি নাম? অদ্বয় অদ্বয়। So article 11 is the right answer. এই অনুযায়ী পার্লামেন্ট কোন মেজরিটিতে ল বানাবে? কি স্যার বুঝতে পারলাম না। কোন সংখ্যাগরিষ্ঠতায় পার্লামেন্ট ল বানাবে? যখন এই পাওয়ারটাকে দেবে তো আইনের মাধ্যমে দিতে হবে, যেমন নাগরিকত্ব আইন বা নাগরিকত্ব এমপি বারবার চেঞ্জ করা হয়েছে, তো এগুলো সিম্পল মেজরিটির মাধ্যমে করবে বা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে করবে। Which of the following statement is correct about preamble? এটা এ। Option D. কারেক্ট বললেন না স্যার? হ্যাঁ বলো। এখানে কারেক্ট বলেছে। হ্যাঁ, is correct about, সঠিকটাকে বলতে হবে। এটা তো কনস্টিটিউশন একটা পার্ট। কোনটা হবে, এ হবে না বি হবে? স্যার ডি হবে স্যার, ডি। অপশন অপশন ডি, ডি অপশন ডি। পার্ট অফ দ্য কনস্টিটিউশন। যখন এরকম নেগেটিভ কোশ্চেন থাকবে বা এরকম নেগেটিভ পজিটিভ করে অপশন কোশ্চেন থাকবে, একটু কেয়ারফুলি করবে। এখানে বলেছে কোনটা প্রস্তাবনা সম্পর্কে কারেক্ট, তো ইট ইজ নট এ পার্ট অফ দি কনস্টিটিউশন, এটা রং, কারেক্ট নয়, ইনকারেক্ট। ইট ইজ ইম্পসিবল, এটাও ইনকারেক্ট। ইট ওয়াজ ইনঅ্যাক্টেড আফটার দি কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স, এটাও ইনকারেক্ট, কারণ এটা অ্যাডপ্টেড, মানে এনাক্টমেন্ট তো হয়ে গেছিল আগে, অ্যাডপশনও হয়ে গেছিল আগে। সো এখানে রাইট আনসার হচ্ছে ইট ইজ পার্ট অফ দি কনস্টিটিউশন। তো এটাই একমাত্র সঠিক স্টেটমেন্ট। এটা কোন মামলার স্টেটমেন্ট? স্যার কেশবানন্দ ভারতী কেশবানন্দ কেস। ভারতী 1973 সালের মামলা। চলো এখন next. Which case held that preamble is a part of the constitution and can be অপশন amended? ডি গোলকনাথ। গোলকনাথ। কেস আছে, গোলকনাথ আছে, মিনার্ভা আছে, কেশবানন্দ আছে। স্যার কোশ্চেনটা কি বললেন? বললাম Which? যে প্রস্তাবনা সংবিধানের অংশ, এটা প্রথম কোন মামলায় ডিক্লেয়ার করা হয়? গোলকনাথ। স্যার এটা হচ্ছে স্যার কেশবানন্দ ভারতী। কেশবানন্দ ভারতী কেস। পপুলার কেস কেশবানন্দ ভারতী কেস, যেখানে প্রথম প্রস্তাবনাকে সংবিধানের অন্তর্ভুক্ত অংশ বলে মান্যতা দেওয়া হয়। Okay? এই 50টাই প্রশ্ন আজকে তোমাদের ছিল। এটা অ্যাকচুয়ালি আগের দিন বুধবারে ক্লাসটা হওয়ার ছিল, তো কোনো কারণে এটা বুধবারে স্যার অনেকেই না, একজন শুধু জয়েন করছিল, তো আমাকে সেমিনারটাকে আবার আজকে নিতে হবে। স্যার বলছি আমাদেরকে গোলকনাথের কেসে কি আছে? হ্যাঁ বলো। 11টা ভুল। গোলকনাথ কেসে কি আছে? আচ্ছা, 4টে কিছুই বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। প্রথমে বেরুবাড়ি কেস। এটা বেসিক্যালি পার্লামেন্ট যখন বেরুবাড়ি অঞ্চলকে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভাগ করে দেওয়ার ক্ষেত্রে সাধারণ ল বানিয়েছিল, তখন
সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় যে পার্লামেন্টকে এভাবে একটা জায়গাকে বিদেশকে দিয়ে দিতে পারে নিজের ইচ্ছে মতো হলে। তখন সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করে বেলুবাড়ি মামলায় যে আমাদের ভারতবর্ষের সরকার যদি কোনো টেরিটরিকে বিদেশকে দিতে চায় তাহলে সেটার জন্য সংবিধান সংশোধন করতে হবে, সাধারণ ল মেকিং প্রসেস করে করা যাবে না। সো এরপরে এটাকে বাস্তবায়িত করা হয় এবং সেই অনুযায়ী ভারত এবং পাকিস্তানের মধ্যে নাইনথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ওই বেলুবাড়ি অঞ্চলটাকে ভাগ করা। নেক্সট চলে আসবো গোলকনাথ কেস, যেখানে প্রথম যে মামলা যেখানে সুপ্রিম কোর্ট বলে দেয় ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করতে পারবে না পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করতে পারবে না, এটা পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টের ক্ষমতার বাইরে। মিনার্ভা মিল কেস বলে ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপি দুটোর একটা গুড ব্যালেন্স রয়েছে আমাদের ইন্ডিয়াতে, সেই গুড ব্যালেন্সটাকে কখনো ওয়েস্ট করা উচিত নয়। তো এই জন্য পুরোপুরি ক্ষমতা কেড়ে নেয় আমাদের ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করার অথরিটি এবং বলে দেয় যে পার্লামেন্ট কুড নট কার্টেল এনি অফ দি ফান্ডামেন্টাল রাইটস। আর কোথায় এটা তো গোলকনাথ কেস বলে দিলাম। আর মিনার্ভা মিল কেসটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপি একে অন্যের পরিপূরক। তো এটা একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপির মধ্যে যদি ঝামেলা হয় তাহলে ফান্ডামেন্টাল রাইটস উইল গেট মোর প্রায়োরিটি বিকজ ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসেবল। কেশবানন্দ ভারতী কেস তো জানো তোমরা, চারটে গুরুত্বপূর্ণ ডিক্লারেশন, একটা হচ্ছে প্রস্তাবনা সংবিধান অন্তর্ভুক্ত অংশ, প্রস্তাবনাকে অ্যামেন্ড করা যায় এবং সেটা নর্মাল ল মেকিং প্রসেস ফলো করে করা যাবে না, ওটাকে চেঞ্জ করতে গেলে সংবিধান সংশোধন করে করতে হবে, প্রসেস মেনটেন করতে হবে যেরকম বলা আছে আমাদের সংবিধানে। বেসিক স্ট্রাকচার ডকট্রিন সেটাও ডিক্লেয়ার হয় কোনোভাবে বেসিক স্ট্রাকচারকে নষ্ট করা যাবে না। এই হচ্ছে চারটে ডকট্রিন। স্যার একটা কথা জিজ্ঞেস করছিলাম, বলছি সংবিধানে পার্লামেন্টের অংশ নয়, এটা কি তাহলে বেরিবাড়ি ইউনিয়ন কেস হবে? সংবিধান সংবিধানে পার্লামেন্টের অংশ নয়, কোন মামলা বলা হয়েছিল? পার্লামেন্ট অপশন মিনিং হচ্ছে নাকি কোনো মিনিং তো হচ্ছে না। স্যার প্রিয়াম্বল প্রস্তাবনা কথা বলতে। আচ্ছা প্রস্তাবনা, আমি একটা বই দেখেছিলাম। এই প্রস্তাবনা যদি সংবিধানের অংশ নয় এটাই বেরিবাড়ি কেসে বলে প্রস্তাবনা আচ্ছা আচ্ছা। সংবিধানের অংশ নয়। এই যখন এই পাকিস্তানের মামলা নিয়ে হয় তখন এটাও বলে। প্রস্তাবনা পড়া থেকে তোমাদের তো দুটোই পড়িয়ে দিই, বেরিবাড়ি কেসও পড়ানো হয় প্লাস কেশবানন্দ ভারতী কেসও পড়ানো হয়। সেখানে এটা এত ডিটেলসে বলা যায় না, সেখানে বলা হয় না পাকিস্তানের বিষয়টা উল্লেখই করা হয় না, কারণ তখন আমরা পড়ি ওটা প্রস্তাবনার নিরিখে। এখানে আমরা ওভারঅল বললাম তাই আমরা ওটাও বলে দিলাম, তার সঙ্গে সঙ্গে এটাও এখানে ডিক্লেয়ার হয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের অন্তর্ভুক্ত অংশ নয়। ওকে লাস্কার আর স্যার কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার আহ, স্যার কাছে যে বেলুবাড়ি ইউনিয়ন কেস যেটা বললেন, হ্যাঁ তো এরকম রিলেটেড ওই তাহলে কাচ্চা দ্বীপ যে আইল্যান্ড আছে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে ডিসপিউট হয়েছিল, তো ওটা স্যার কি স্ট্যাটাস আছে বা ওটা কিরকম হবে? আরেকবার বলো। স্যার কাচ্চা দ্বীপ যে আইল্যান্ড ছিল ডিসপিউট স্যার, কি নাম? ইন্দিরা গান্ধী যে দিয়ে দিয়েছিল সেটা কাচ্চা দ্বীপ আইল্যান্ড স্যার। স্যার এরকমই কিছু একটা নাম হবে স্যার। আচ্ছা যাই হোক, আচ্ছা যেটা শ্রীলঙ্কার সাথে ডিসপিউট ছিল ভারতের। আচ্ছা শ্রীলঙ্কার ডিসপিউট নিয়ে কথা বলছো। হ্যাঁ স্যার, দেখো, শ্রীলঙ্কার সাথে ডিস্ট্রিবিউট আন্তর্জাতিক ছিল ক্ষেত্রে স্যার। কোনো কান্ট্রির কোনো একটা দুটো কান্ট্রির সঙ্গে বা তার বেশি কান্ট্রির সঙ্গে কোনো রকম ল্যান্ড রিলেটেড ডিসপিউট হলে আমাদের ইউনাইটেড নেশনসের যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে তার কাছ থেকে মীমাংসা নিতে হয়। যেমন আমরা দেখব আমাদের ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের টেরিটোরিয়াল অর্থাৎ আইসি এরিয়াতে কতটা বাংলাদেশের টেরিটোরি কতটা ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যে সেটা নিয়ে মামলা হয়েছে এবং মামলা সেখানে খুব ফান্ডামেন্টাল মানে বাংলাদেশের পরে গেছে। বাংলাদেশ প্রায় 19,000 সামথিং এরিয়া তার সমুদ্রের অঞ্চল হিসেবে পেয়েছে, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। আবার একইভাবে মায়ানমারের সঙ্গেও বাংলাদেশের ঝামেলা হয়েছিল, সেখানেও ডিসপিউট সেটেলমেন্ট হয়েছে, যেটা যদিও এখনো অ্যাকসেপ্ট করা হয়নি, ইন্ডিয়া অ্যাকসেপ্ট করে নিয়েছে। সো এইভাবে শ্রীলঙ্কার যে টেরিটরি নিয়ে কথা বলছো এরকম শুধু শ্রীলঙ্কা নয়,
বাংলাদেশের সঙ্গেও ইন্ডিয়ার প্রচুর এরিয়া নিয়ে ঝামেলা আছে, পাকিস্তান নিয়ে ঝামেলা আছে পাকিস্তানের সঙ্গে, কারণ হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। ওদিকে চায়নার সঙ্গে ঝামেলা আছে, আকসাই চায়না নিয়ে। তাহলে এই ঝামেলাগুলো চলতে চলতে যদি কখনো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যায় এবং সেখানে ডিক্লেয়ার করে, এবং অন্যান্য কান্ট্রিগুলো যদি বিভিন্ন রকম অর্থনৈতিক প্রতিরোধ তৈরি করে তাকে শুনতে বাধ্য করে, তাহলে সবাই শুনবে। আর যদি এরকম কোনো ব্যাপার না হয়, তাহলে ক্যাজুয়ালি দুটোই এক্সিস্ট করে যাবে। বুঝে গেছে? হ্যাঁ স্যার। তার মানে এখানে এখন যে যে জমি নিয়ে এখন ঝামেলা আছে, সেটা ওই যে ল্যান্ডের কথা বলছো, যে দ্বীপের কথা বলছো তুমি, সেই দ্বীপটা তো সেই একই ব্যাপার। এটা এখনো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কিছু বলেনি। যদি কখনো বলে, দুটো পক্ষ যদি সেটাকে মেনে নেয়, তাহলে ঠিক আছে, সেটাই তখন থেকে মানা করা। এটা আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে, এই পিডিএফ মানে এই পরীক্ষার নয়, অন্য আর কি। বলো। স্যার আপনাকে আমি স্যার একটা কোয়েশ্চেন পাঠিয়েছিলাম যে ওই হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট অ্যাজ পার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। রাইট। সেখানে স্যার আপনি বলেছিলেন রাইট টু ইনফরমেশনটা করতে বলেছিলেন, কিন্তু স্যার আমি ওটা বুঝতে পারিনি যে রাইট টু ইনফরমেশন তো স্যার 19-1 এ তে তো ফান্ডামেন্টাল রাইটে আছে। 19-1 কি আছে এর মধ্যে আমাকে বলো অ্যাকচুয়ালি। এর মধ্যে আছে ওই তো যে ফ্রিডম অফ বাক স্পিচ অ্যান্ড স্বাধীনতার এক্সপ্রেশন। অধিকার, আমি বলে দিচ্ছি, বাক স্বাধীনতার অধিকার, আর কি আছে, মতামত প্রকাশ করার স্বাধীনতা, মতামত প্রকাশ করার স্বাধীনতা। তাহলে এই মতামত প্রকাশ করার স্বাধীনতার মধ্যে সরকারের কোন একটি কাজকর্মের যদি বিরুদ্ধে আমরা কিছু বলতে চাই, তাহলে সেটাও বলতে পারি। তাহলে সরকারের সমালোচনা করাও এই বাক স্বাধীনতা বা মতামত প্রকাশ করার স্বাধীনতার মধ্যেই ইনক্লুডেড। ক্লিয়ার এটা? ঠিক যেমন হ্যাঁ স্যার। জাতীয় পতাকা উত্তোলন করা, এটাও এই অধিকারের মধ্যেই পড়ে। বা প্রেস মিডিয়ার যে স্বাধীনতা, সেটাও আমরা দেখব এই 19-1 এর মধ্যে আছে, রাইট টু প্রেস, রাইট টু মিডিয়া সব। তো এর মধ্যে কোথায় তুমি দেখতে পেলে যে ইনফরমেশন রয়েছে? নেই তো? কনফার্ম তো? তাহলে কি করে এটা এর থ্রু দিয়ে কানেকশন হলো বা কানেক্টেড হলো? 19-1 এর মধ্যে যে মতামত প্রকাশ করার স্বাধীনতা, যার মধ্যে আমরা এটাকেও এনজয় করি, কিন্তু এটা ততক্ষণ অবধি সঠিকভাবে এনজয়েবল হয় না যতক্ষণ অবধি না আমাদের কাছে সঠিক কোনো ইনফরমেশন থাকছে সরকারের কোনো একটা কাজের জন্য। অর্থাৎ আজকে রাস্তা তৈরি করলো তোমার বাড়ির সামনে, সেই রাস্তাটা একটা বৃষ্টি হলো আর দেখলে পুরো অর্ধেকের বেশি পাথর সব উঠে গেল, কোনো আলকাতরা ফালকাতরা কিচ্ছু নেই, টোটাল রাস্তা আবার 1 সপ্তাহের মধ্যে গর্ত গর্ত হয়ে গেল। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, তুমি এটাই কি বাহবা দেবে সরকারকে, নাকি সরকারের সমালোচনা করবে? স্বাভাবিকভাবে সমালোচনা করবে, কিন্তু সমালোচনা সমালোচনা, করবে হ্যাঁ। তার জন্য তো তোমাকে ডেটা থাকতে হবে। হতে পারে সরকার মাত্র 500 টাকা স্কোয়ার ফিটের রাস্তা বানিয়েছিল, অ্যাকচুয়ালি তো ওটা 4000 টাকা স্কোয়ার ফিট হলে ঠিকঠাক রোড হতো। তাহলে সেই 400 টাকায় বানিয়েছে না 1000 টাকায় বানিয়েছে, 10,000 টাকা বানিয়েছে, তোমার কাছে ইনফরমেশন নেই। তাহলে তোমার কাজ, পাবলিকের কাজ এটা। রাস্তা তৈরি করা তো আর কোনো ব্যক্তিগত প্রপার্টি না, সরকারি প্রপার্টি। সেই দিক দিয়ে একটা রাস্তা গেছে, তো সেই রাস্তা কত খরচা হচ্ছে, বা রাস্তাটা তৈরি করতে কত খরচা হচ্ছে, সেই প্রাইসটা সরকার যদি আমাদেরকে জানায়, তাহলে আমি খুব ভালোভাবে বুঝতে পারবো যে সত্যি ওখানে টাকা পয়সা ঘোটালা হয়েছে কিনা। তাহলে ওই জন্য ইনফরমেশনটা সরকার আমাকে দেবে, আর এই যে দেবে তার থ্রু দিয়ে আমি আমার বাক স্বাধীনতাটা ভালোভাবে এনজয় করতে পারবো। তাই 19-1 এর সঙ্গে এই রাইট টু ইনফরমেশন কানেক্টেড, কিন্তু আরটিআই এর মধ্যেও নেই, আর আরটিআই এর ওপর বেস করে তৈরিও হয়নি। আরটিআই সম্পর্কে 21 নম্বর ধারার আমরা ইন্টারপ্রিটেশনে পাবো, সেখানে বলছে যে ব্যক্তি, মানে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি অলসো ইনক্লুডেড রাইট টু ইনফরমেশন। কারণ একজন ব্যক্তি তার ব্যক্তিগত সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে
যদি সে সংবিধানের দেওয়া অধিকারগুলোকে সঠিকভাবে এনজয় করতে পারে। আর সংবিধানের দেওয়া অন্যতম একটা অধিকার হচ্ছে বাক স্বাধীনতা, যেটা আটকে যাচ্ছে বিকজ আমার কাছে কোনো ইনফরমেশনই নেই। তাই আর্টিকেল 21 এর ইন্টারপ্রিটেড রাইট হিসাবে রাইট টু ইনফরমেশনকে সাংবিধানিক হয় স্ট্যাটাস দিতে বলা হয়, আর না হয়তো আইন করে তৈরি করে দেওয়া হয়। তো সেই আইন তৈরি করে দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয় মনমোহন সিং এর সরকারের সময়, এটাকে 2005 সালে আইন তৈরি করা হয়। তাহলে অ্যাকচুয়ালি 21 আর্টিকেলের ইন্টারপ্রিটেড রাইট এটা। যদি ওই তোমার ওই অপশনের 21 নম্বর ধারা বলতে তাহলে ঠিক হতো, কিন্তু ওখানে ছিল না। এবং আমরা জানি আমাদের সংবিধান এটা নেইও। এরকম প্রচুর অধিকার আছে যেগুলো 21 এর থ্রু দিয়ে ইন্টারপ্রিটেড হয়ে আমাদের সামনে এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলোর মধ্যে কোনো অধিকার সাংবিধানিক ভাবে নেই। বোঝা গেছে পুরোটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকি আর কোনো প্রশ্ন বুঝতে আছে? স্যার এসএলএসটি আছে, ক্লাসটা কখন হবে? আজকের ক্লাস তো নেব না, আজকেই এমসিকিউ এর যে ক্লাস হচ্ছে এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার একটু এন্টি ডিটেকশন লো একটু বলবেন তো, যেটা পার্ট 10 এ আছে 52 অ্যামেন্ডমেন্ট। জনতা বিরোধী আইন। আমাদের ভারতবর্ষে সেন্ট্রাল গভর্নমেন্ট 1985 সালে 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে দুটি আর্টিকেল সংবিধানে অ্যাড করে, একটা 102 এর ক্লজ 2, একটা 191 এর ক্লজ 2। এই দুটো আর্টিকেলের মধ্যে পার্লামেন্টের দুই কক্ষের সদস্য এবং রাজ্য আইনসভার দুই কক্ষের সদস্যরা কেউ যদি স্বেচ্ছায় নিজের দল ত্যাগ করে অন্য দলে জয়েন করে বা দলের কোনো আইন তৈরি করার পদ্ধতির সঙ্গে কানেক্টেড কোনো বিষয়ের সঙ্গে, বা আরো ভালো করে বলতে গেলে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স রিলেটেড কোনো কাজের ক্ষেত্রে দল যা বলছে তা যদি না মানে কোনো মেম্বার, তাহলে তখন সেই মেম্বার অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট বা দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী অন্যায় করেছে বলে ধরা হবে এবং সেই অন্যায়ের খেসারত হিসেবে তার সদস্যপদ বাতিল করে দেওয়া হবে। এটাই অ্যান্টি ডিফেকশন। স্যার এটা কি স্পিকার করে, স্পিকার ডিসাইড করে? না, এটা হচ্ছে প্রথমত কোন একজন মেম্বারকে বলতে হবে যে অমুক মেম্বার ডিসকোয়ালিফাই হওয়া উচিত কারণ ও দলীয় নির্দেশ অমান্য করেছে বা ও দল ত্যাগ করেছে। এটা বলার পরে প্রিসাইডিং অফিসার এনকোয়ারি করে বোঝার চেষ্টা করে সত্যি সত্যি এটা হয়েছে নাকি প্রেসারাইজ করে করা হয়েছে কাউকে। যদি কোর্ট বুঝতে পারে যে কোর্ট নয়, প্রিসাইডিং অফিসার যদি এনকোয়ারি করায়, প্রিসাইডিং অফিসারের কাছে যদি সেই ইনফরমেশন আসে যে কাউকে জোর করে এটা করা হচ্ছে, তাহলে তিনি এটাকে ক্যান্সেল করবেন না। কিন্তু যদি দেখেন যে হ্যাঁ প্রপার কারণেই এটা করা হয়েছে, তখন প্রিসাইডিং অফিসার ইলেকশন কমিশনের সাথে কনসাল্ট করে যে ওই মেম্বারকে আমি রিমুভ করতে চাই। তখন ইলেকশন কমিশন যদি গ্রিন ফ্ল্যাগ দেয়, তখন প্রিসাইডিং অফিসার এটা করে। তো শুধু স্পিকার নয়, তার মানে চেয়ারম্যানও হবে রাজ্যসভায়। প্রত্যেকটা হাউসের প্রিসাইডিং অফিসার বলতে হবে। ঠিক আছে? আর ঠিক আছে স্যার। তাহলে আজকে এখানে স্টপ করছি। ভিডিওটা কিছুক্ষণ পরে দেবো, কারণ এরপরে আমরা অপশনাল ক্লাস আছে, তারপরে দেবো। স্যার অ্যানোটেশনের পিডিএফটা লাগবে। হ্যাঁ, দুটো